আপনি বিশ্বাস করবেন না যে কি ঘটেছিল যখন একজন ধনী বাবা দীর্ঘ সময় অনুপস্থিত থাকার পর হঠাৎ তার প্রাসাদে ফিরে এলেন। একজন শক্তিশালী ধনকুবের, হুইলচেয়ারে বসা একটি শিশু এবং একজন দরিদ্র পরিচারিকা। রক্তের সম্পর্ক নেই, কোনো আত্মীয়তা নেই, কিন্তু তিনি সেটাই করেছিলেন যা ওই বাবার পরিবারের কেউ করার সাহস দেখায়নি। আর যেই মুহূর্তে তিনি তার ছেলেকে সেই দরিদ্র নারীর পিঠে চড়ে হাসতে দেখলেন, তিনি হতবাক হয়ে গেলেন। তার পুরো পৃথিবী উল্টে গেল। কি ঘটেছিল? সেই পরিচারিকা কে ছিলেন এবং কেন? যে মানুষটি নিজের রক্তের প্রতি এত অনুভূতিহীন ছিলেন, তিনি কেন একটি শিশুর মতো অঝরে কেঁদে উঠলেন? আপনার হেডফোন লাগিয়ে রাখুন এবং এই আবেগময় গল্পের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। একটি চকচকে কালো মার্সিডিজ মুম্বাই শহরের জুহু এলাকার একটি বিলাসবহুল প্রাসাদের গেটের সামনে এসে থামল। গাড়ির জানালায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যা বাড়ির ভেতর থেকে আসা উষ্ণ হলুদ আলোর ঝলক দিচ্ছিল। এক ব্যক্তি বাইরে নামলেন, কালো ওভারকোটের নিচে পরিপাটি করে পরা সাদা শার্ট। তার চোখ গভীর এবং শীতের শুরুর ধূসর আকাশের মতো ঠান্ডা ছিল। বিক্রম সিং রাঠোর, রয়্যাল রিয়েল এস্টেট গ্রুপের চেয়ারম্যান, যাকে একসময় মিডিয়া তারার মতো খুঁজে বেড়াত, এখন তার স্ত্রীর মৃত্যুর পর সিঙ্গাপুরে কাটানো একাকী বছরের ক্লান্তি ও ম্লানতা নিয়ে দাঁড়িয়ে। তিনি কাউকে কিছু না জানিয়ে দেশে ফিরেছিলেন এবং তার কোনো অভ্যর্থনারও প্রয়োজন ছিল না, কারণ তিনি সবকিছু নিজে যাচাই করতে চেয়েছিলেন এবং চাটুকারদের ফাঁপা কথায় তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই প্রাসাদটি তেমনই ছিল। পুদিনা এবং জুঁই তেলের গন্ধে ম করছিল, যা তার স্ত্রী প্রিয়ার খুব প্রিয় ছিল। কিন্তু কিছু একটা গোলমাল ছিল। পেছনের বাগান থেকে খিলখিল হাসির শব্দ আসছিল। বিক্রম ভ্রু কুচকালেন। তিনি ধীরে ধীরে কাঁচের জানালার দিকে এগিয়ে গেলেন, যা একটি ছোট উঠোনে খোলে, যেখানে একটি পুরানো দোলনা ছিল। সামনের দৃশ্য দেখে তার পা যেন জমে গেল। তার 6 বছরের ছেলে রাহুল, যে রোগা, দুর্বল এবং 2 বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে হাঁটতে পারত না, সে একটি মহিলার পিঠে চড়ে খিলখিল করে হাসছিল। সেই মহিলা 4 হাত পায়ে ঝুঁকেছিলেন, শিশুটিকে নিজের পিঠে তুলে ঘোড়ার মতো ডাকছিলেন। তাদের দুজনকে মা ছেলের মতো লাগছিল। তিনি ছিলেন মায়া, পরিচারিকা, এবং বিক্রমের প্রয়াত স্ত্রী প্রিয়ার সবচেয়ে ভালো বন্ধুও। রাহুল যখন নবজাতক ছিল তখন থেকেই তিনি তার যত্ন নিচ্ছিলেন। তার চুল পরিপাটি করে বাঁধা ছিল, পিঠ ঘামে ভিজে গিয়েছিল, তার শক্ত হাত ঠান্ডা পাথরের মেঝেতে ভর দেওয়া ছিল এবং তার চোখে ছিল আনন্দের ঝলক। তিনি খেয়ালই করেননি যে একটি ক্রুদ্ধ ভিষ্টি তাকে দেখছে। একদম থামো! বিক্রমের কণ্ঠস্বর বিদ্যুতের মতো গর্জন করে উঠল। মায়া এবং রাহুল দুজনেই চমকে গেল। শিশুটি তার পিঠ থেকে পিছলে টাইলসের মেঝেতে পড়ে গেল। তার কপাল দোলনার কিনারায় হালকাভাবে ধাক্কা খেল। রাহুল! মায়া চিৎকার করে দ্রুত শিশুটিকে জড়িয়ে ধরলেন। বিক্রম রাগে ভরা চোখে এগিয়ে এলেন। এ কি ভাজলামো করছো তুমি? একে কি ভেবেছ? সাহেব সাহেব মায়া তোতলাতে লাগলেন। আমি শুধু সাহেবের সাথে খেলছিলাম, উনি এটা উপভোগ করেন। পরিচারিকার পিঠে চড়া, তুমি মনে করো এটি আমার ছেলেকে মানুষ করার সঠিক উপায়? বিক্রমের কণ্ঠস্বর দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে এলো। রাহুল নিজের মাথা চেপে ধরল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বাবা, মায়ামাকে বকো না। বিক্রম চমকে গেল। তুমি কাকে মা বললে? মায়ামা। মায়ামা আমার যত্ন নেন যখন আমি অসুস্থ হই, তিনি গল্প শোনান, প্রতি রাতে আমাকে কোলে তুলে নেন। বিক্রম ঘুরে দাঁড়ালেন। তার বুকটা ধসে গেল, কিন্তু তবুও তিনি ঠান্ডাভাবে বললেন, আজ থেকে মায়া এখানে কাজ করবে না। না! রাহুল চিৎকার করে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি চাই না মায়ামা চলে যাক। বিক্রম এক মুহূর্তের জন্য চুপ রইলেন। তারপর তিনি পাশে দাঁড়ানো ম্যানেজার হরিশ কাকাকে ইশারা করলেন। একে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। জি সাহেব। না, দয়া করে এমন করবেন না, মায়া ফুঁকিয়ে উঠলেন। বিক্রম সাহেব, আমি আপনার কাছে মিনতি করছি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি শুধু বাচ্চাটিকে হাসাতে চেয়েছিলাম। তুমি ওকে ফেলে দিয়েছ, ওর মাথা থেকে রক্ত পড়ছে। বিক্রম রাগে বললেন। আমি আর কোনো তর্ক করতে চাই না। হরিশ কাকা এগিয়ে এসে মায়ার হাত ধরলেন। তিনি নিজের হাত ছাড়িয়ে নিলেন, ঝুঁকে রাহুলকে শেষবারের মতো কপালে চুমু খেলেন। মায়ামাকে যেতে হবে, তুমি ভালো ছেলে হবে, মাকে ক্ষমা করে দিও।
রাহুল অঝরে কাঁদতে লাগল, ছটফট করতে লাগল, কিন্তু বিক্রম তাকে তুলে একটি তোয়ালেতে মুড়ে সোজা ঘুরে চলে গেলেন। মায়ার ছায়া ধীরে ধীরে গেটের দিকে সরে গেল। তার চোখ লাল ছিল, কিন্তু তিনি আর কিছুই বললেন না। বাতাস বেড়ে গেল, গুড়ি গুড়ি বৃষ্টি তীব্র বর্ষণে পরিণত হল। মুম্বাইয়ের রাত আগের চেয়েও বেশি ঠান্ডা লাগছিল। মায়া প্রাসাদের গেট থেকে বেরিয়ে এলেন। তার জীর্ণ চপ্পল বৃষ্টিতে ছপছপ করছিল। তার কাছে একটি ছোট কাপড়ের থলে ছাড়া আর কিছুই ছিল না, যার ভিতরে ছিল কিছু পুরনো কাপড়, একটি কাপড়ের পুতুল যা তিনি রাহুলের জন্য সেলাই করেছিলেন, এবং একটি চিঠি যা তিনি দিতে পারেননি। তিনি সামনের বাড়ির ছাদের নিচে এসে দাঁড়ালেন। অশ্রু বৃষ্টির সঙ্গে মিশে গেল। চিঠিটি তার হাতে কাঁপছিল। যদি আমি তোমার হাসির বিনিময়ে কিছু দিতে পারতাম, তাহলে আমি জীবনভর ঘোড়া হতে রাজি আছি। তোমার পিঠে আমার প্রতিটি পদক্ষেপ আমার হৃদয়ের একটি নতুন স্পন্দন। আমি তোমাকে জন্ম দিইনি, কিন্তু আমি তোমার জন্য বাঁচি। মায়া চিঠিটি ভাঁজ করলেন, সেটি নিজের বুকে চেপে ধরলেন এবং তারপর শেষবারের মতো প্রাসাদের দিকে তাকালেন। ভেতরের আলো নিভে গিয়েছিল। জানালায় কেউ অপেক্ষা করছিল না, আর তিনি জানতেন যে এই মুহূর্ত থেকে সবকিছু বদলে গেছে। রাহুলের ঘরে শিশুটি ঘুমোচ্ছিল না। সে জীর্ণ পুতুলটিকে শক্ত করে ধরে রেখেছিল। সে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, মায়া মা, যেও না। দরজার বাইরে বিক্রম চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার হাতে উঠোনে পড়ে থাকা এক টুকরো কাপড় ছিল, হালকা বেগুনি রঙের চুলের স্কার্ফ, যাতে তখনও জুইয়ের সেই একই সুবাস ছিল যা তিনি বহু বছর আগে তার স্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন। বাতাস আবার উঠল। বৃষ্টি জানালায় এমনভাবে আঘাত করছিল যেন কোনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, কিন্তু বিক্রম একটি শব্দও না বলে সেখানেই দাঁড়িয়ে রইলেন। শুধু তার চোখ বহু বছরের মধ্যে প্রথমবারের মতো সজল ছিল। বৃষ্টি তখনও শহরের উপকণ্ঠে একটি পুরনো ভাড়াঘরের টিনের ছাদে ঝরে পড়ছিল। মায়া জানালার কাছে গুটিসুটি মেরে বসেছিলেন, হাতে অসম্পূর্ণ চিঠিটি শক্ত করে ধারা। হলুদ আলো তার ফ্যাকাশে রোগা কিন্তু দৃঢ় মুখের উপর পড়ছিল। টেবিলে একটি পুরনো ঘড়ির পাশে কিছু হার্টের ওষুধ ছড়িয়ে ছিটিয়েছিল। বহু বছর ধরে তার রাতে পুরোপুরি ঘুম হয়নি। তার শরীর ক্লান্ত ছিল, কিন্তু তার হৃদয়ে কেবল একটিই ছবি ছিল। রাহুল তার পিঠ শক্ত করে ধরে আছে এবং তার মুখ হাসিতে ঝলমল করছে। মায়া চোখ বন্ধ করলেন এবং অশ্রু মুছলেন। বাইরে বৃষ্টি তখনও ভারী ছিল। তার মনে পড়ল যখন তিনি প্রথম রাহুলকে কোলে নিয়েছিলেন, যখন সে নবজাতক ছিল। তার মনে পড়ল সেই রাতগুলো যখন তীব্র জ্বরে তিনি শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন। তার মনে পড়ল যখন শিশুটি স্বপ্নে মায়ামা বলে কেঁদে উঠত। তিনি তার প্রতিশ্রুতি পালন করেছিলেন, গত রাত পর্যন্ত, যখন সব কিছু ভেঙে গেল। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন, নিজের হাত বুকে রাখলেন। হৃদয়ে তীব্র ব্যথার ঢেউ উঠল। ডাক্তার তাঁকে দ্রুত অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। আমাকে এখনও একটি ছোট বাচ্চার যত্ন নিতে হবে, তিনি বলেছিলেন। অপারেশনের জন্য টাকা কোথায়? এখন সেই শিশুটি তার সাথে নেই। মায়া উঠলেন, একটি ছোট সুটকেসের কাছে গেলেন এবং কিছু কাপড় রাখতে লাগলেন। তিনি মুম্বাই ছেড়ে যাবেন, যে কোনো জায়গায় চলে যাবেন, শুধু বিক্রমের ঠান্ডা দৃষ্টি থেকে দূরে। কিন্তু যাওয়ার আগে তিনি রাহুলের জন্য চিঠিটি শেষ করতে চাইলেন। কলম কাগজে কাঁপছিল। আমার প্রিয় ছেলে, যদি তুমি এই চিঠিটি পড়ো, তবে হয়তো মা অনেক দূরে চলে গেছে। আমি তোমার নিজের মা নই, কিন্তু আমি তোমাকে আমার রক্তের চেয়েও বেশি মনে করেছি। তোমার প্রতিটি হাসি এমন একটি দিন যখন আমার মনে হয় আমি জীবিত আছি। যদি আমি সেই হাসির বিনিময়ে কিছু দিতে পারতাম, তবে আমি জীবনভর ঘোড়া হতে রাজি আছি। তোমার বাবার ওপর রাগ করো না, তিনিও অনেক কষ্ট সহ্য করেছেন। আমি শুধু চাই তুমি সুস্থ হয়ে বড় হও। যদিও মা তোমার কাছে না থাকে। মায়া কলম নামিয়ে রাখলেন, অশ্রু কাগজে পড়ে তা ভিজিয়ে দিল। প্রাসাদে বিক্রম তার অফিসে একা বসেছিলেন। তার সামনে ওয়াইনের গ্লাস ভরা ছিল। তিনি পান করেননি, কেবল টেবিলের উপর রাখা হালকা বেগুনি রঙের চুলের স্কার্ফটির দিকে তাকিয়েছিলেন। জুইয়ের হালকা সুবাস তার হৃদয়কে আঁকড়ে ধরল। এত বছর ধরে তিনি নিজেকে দুর্বল হতে দেননি। প্রিয়ার চলে যাওয়ার পর তিনি তার হৃদয়ের চারপাশে একটি প্রাচীর তৈরি করেছিলেন এবং এখন সেই প্রাচীর কাঁপছিল। তিনি ড্রয়ার খুললেন, একটি পুরনো ফাইল বের করলেন, যাতে 2 বছর আগের দুর্ঘটনার রিপোর্ট ছিল। প্রত্যেকবার যখন তিনি এটি দেখতেন, মনে হতো কোনো ছুরি তার হৃদয়ে নেমে আসছে।
সেই রাতে রমেশ, মায়ার স্ত্রী এবং তার ড্রাইভার একটি চুক্তি যেন হাতছাড়া না হয় তাই দ্রুত গাড়ি চালাচ্ছিলেন। ভারী বৃষ্টি, পিচ্ছিল রাস্তা, গাড়ি নিয়ন্ত্রণ হারালো। রমেশ একটি ট্রাক এড়াতে স্টিয়ারিং ঘোরালেন এবং গাড়ি ডিভাইডারে ধাক্কা খেল। রাহুল যে পেছনের সিটে ছিল গুরুতরভাবে আহত হল। তার দুটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল। রমেশ বাঁচতে পারেননি এবং তিনি কেবল সামান্য আঘাত পেয়েছিলেন। তখন থেকে তিনি অপরাধ বোধের অন্ধকারে ডুবে গেলেন। তিনি সবকিছু ম্যানেজার এবং পরিচারিকার উপর ছেড়ে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে যতক্ষণ তার ছেলের ভালোভাবে যত্ন হচ্ছে ততক্ষণ তিনি অতীত থেকে বাঁচতে পারবেন। তিনি আশা করেননি যে তার প্রয়াত স্ত্রী তার সন্তানকে সেই মহিলাকে সমর্পণ করেছিলেন, সেই পুরুষের স্ত্রীকে যে তার জায়গায় মারা গিয়েছিল। তিনি হাতে থাকা কাগজটি শক্ত করে ধরলেন এবং ফিসফিস করলেন, মায়া, আমি তোমার সাথে কি করলাম? রাহুলের ঘরে শিশুটি বিছানায় শুয়ে পুতুলটিকে শক্ত করে ধরেছিল। সে ঘুমোতে পারছিল না। বাইরে বৃষ্টির ফোঁটা জানালায় এমনভাবে আঘাত করছিল যেন ছোট ছোট আঙুল তাল দিচ্ছে। তার মায়া মায়ের কথা মনে পড়ছিল, তার পরীদের গল্প, ঘুমপাড়ানি গান মনে পড়ছিল, তার মায়া মায়ের পিঠের উষ্ণতা মনে পড়ছিল। বাবা, সে ধীরে ধীরে ডাকল। বিক্রম ভেতরে এলেন। করিডোর থেকে আসা আলো তার ক্লান্ত মুখটিকে আলোকিত করল। তিনি কাছে এসে বিছানায় বসলেন। তুমি এখনো ঘুমাওনি? আমার মায়া মাকে মনে পড়ছে। বিক্রম থুথু গিললেন। নিজের কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করলেন। তোমাকে এর অভ্যাস করতে হবে। এখন থেকে অন্য কেউ তোমার যত্ন নেবে। আমার অন্য কাউকে চাই না। রাহুলের কণ্ঠস্বর জেদি ছিল। মায়া মা জানেন আমি কি পছন্দ করি। মায়া মা আমাকে কখনো কষ্ট দেন না। সেই নতুন নার্সটি খুব ঠান্ডা। তিনি আমাকে একজন অপরিচিতের মতো দেখেন। বিক্রম চুপ রইলেন। ছেলের কথাগুলো সূঁচের মতো সরাসরি তার হৃদয়ে বিঁধল। তিনি তার ছেলের চুলে হাত বোলালেন। বাবা কোনো একটা উপায় বের করবেন। তুমি ঘুমাও। বাবা, রাহুল ধীরে ধীরে বলল, আপনার কি মায়ের কথা মনে পড়ে? এই প্রশ্নটি বিক্রমকে থামিয়ে দিল। তিনি তার ছেলের চোখের গভীরে তাকালেন। প্রথমবারের মতো তিনি সেগুলিতে কেবল নিষ্পাপকাই নয়, একজন প্রতিবন্ধী শিশুর একাকিত্বও দেখলেন। তিনি বলতে চাইলেন হ্যাঁ, কিন্তু তার ঠোঁট কেবল কেঁপে উঠল। বাবার তোমার মায়ের কথা খুব মনে পড়ে। রাহুল মাথা নেড়ে পুতুলটিকে শক্ত করে ধরল এবং দেওয়ালের দিকে ফিরল। আমার শুধু মায়া মাকেই চাই। বিক্রম উঠে বাইরে চলে গেলেন। তিনি দরজার উপর পিঠ ঠেকিয়ে দিলেন। তার চোখ মেঝেতে ছিল। তার কানে এখনও ছেলের মায়ামার ডাক প্রতিধ্বনিত হচ্ছিল। সেই রাতে মায়া ভাড়াঘর ছেড়ে নির্জন রাস্তায় বেরিয়ে পড়লেন। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু বাতাস তখনও ঠান্ডা ছিল। তিনি কাপড়ের থলেটি উঠিয়ে নিলেন, যাতে চিঠি এবং আরেকটি পুতুল ছিল যা তিনি রাহুলের পরের জন্মদিনে দেওয়ার জন্য সেলাই করছিলেন। তিনি লোনাভালা যাওয়ার পথে ছিলেন, একজন পরিচিতের ক্যাফেতে কাজ করার জন্য। অন্তত সেখানে কেউ জানত না যে তিনি একজন ধনকুবেরের পরিচারিকা ছিলেন। যাওয়ার আগে তিনি শেষবারের মতো শহরের দিকে তাকালেন। স্ট্রিট লাইটের হলুদ আলো তার মুখে পড়ছিল। হৃদয়ে আরেকটি ব্যথা উঠল। তিনি একটি ল্যাম্পপোস্ট ধরে হাঁপাতে লাগলেন। সাহস রাখো মায়া, তোমাকে বাঁচতে হবে। তোমার একটি প্রতিশ্রুতি এখনও অসম্পূর্ণ। তিনি রাহুলের কথা ভাবলেন, প্রিয়ার কথা ভাবলেন, সেই বছরগুলোর কথা ভাবলেন যখন তিনি তার সমস্ত ভালোবাসা এমন একটি শিশুর উপর উজাড় করে দিয়েছিলেন যে তার নিজের রক্ত নয়। যদিও তাকে বের করে দেওয়া হয়েছিল, তবুও তার হালকা লাগছিল, কারণ তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রতিশ্রুতি পালন করেছিলেন। কিন্তু হৃদয়ের গভীরে তিনি জানতেন যে তিনি সেই শিশুটিকে ছেড়ে যেতে পারবেন না। পরের দিন সকালে বিক্রম কোম্পানিতে গেলেন, কিন্তু বৈঠকে তিনি কারো কথা শুনতে পারলেন না। তার মনে কেবল মায়ার ছবি ছিল, যে তার ছেলেকে পিঠে তুলে ঘাসের উপর দৌড়াচ্ছিল। তার ছেলের হাসি এবং তার চোখ যখন তিনি তাকে বের করে দিয়েছিলেন। তিনি ভাবলেন, এই কি শেষবার ছিল যখন তিনি তার ছেলের চোখে অবশিষ্ট আলো দেখেছিলেন? তিনি দ্রুত বাড়ি ফিরে এলেন। রাহুল তখনও চুপ ছিল এবং খেতে অস্বীকার করছিল। নার্স তাকে জানালেন যে শিশুটির মধ্যে বিষণ্ণতার লক্ষণ দেখা যাচ্ছে। আমি পরামর্শ দেব যে কোনো ঘনিষ্ঠজন তার সাথে থাকুক। ঘনিষ্ঠজন? বিক্রম তিক্তভাবে হাসলেন। সেই মানুষটিকে তিনি নিজের হাতে বের করে দিয়েছিলেন। তিনি তার অফিসে গেলেন, কম্পিউটার খুললেন। ইমেলগুলিতে ডক্টর শর্মার একটি নতুন চিঠি ছিল, যিনি প্রিয়ার একজন পুরনো বন্ধু ছিলেন। বিষয় ছিল মায়ার সম্পর্কে।
তিনি ক্লিক করে খুললেন। বিষয়বস্তু সংক্ষিপ্ত ছিল। বিক্রমজি, আমি লোনাভালার একজন ডাক্তার। আমি আপনার স্ত্রীর চিকিৎসা করিয়েছিলাম। আমি দুর্ঘটনার বিষয়ে জানি। আমি এটাও জানি যে মায়া গুরুতর হৃদরোগে ভুগছে। সে টাকার অভাবে অপারেশন করতে অস্বীকার করেছে। আপনার ঘৃণা করার অধিকার আছে, কিন্তু দয়া করে তাকে একা মরতে দেবেন না। আপনি তার স্বামীর একটি জীবনের কাছে ঋণী। তিনি পড়া শেষ করলেন। তার দুটি হাত কাঁপছিল। টেবিলের উপর রাখা কফির কাপ পড়ে ভেঙে গেল। তার হৃদয়ে একটি ঢেউ উঠল এবং উপচে পড়ল। তিনি ধীরে ধীরে উঠলেন। আয়নায় দেখলেন। আয়নায় দেখা মানুষটির মুখ কঠোর ছিল, কিন্তু তার চোখে অপরাধ বোধ ভরা ছিল। তিনি জানতেন তাকে কি করতে হবে। অন্য একটি জায়গায় রাতে মায়া লোনাভালাগামী বাসে ছিলেন। কাপড়ের থলাটি শক্ত করে ধরে তার মাথা জানালার কাঁচে ঠেকানো ছিল। বাইরে স্ট্রিট লাইটগুলি পেছনে সরে যাচ্ছিল, যেন নিভে যাওয়া তারা। তিনি জানতেন না যে এই যাত্রা আরেকটি সংঘাতের জন্ম দেবে, যা আরও গভীর, আরও ভয়ঙ্কর হবে, এবং হয়তো তার এবং রাহুল দুজনের জন্যই শেষ আশা হবে। সকালে দিনের প্রথম রোদ প্রাসাদের সামনের পাতা ভেদ করে আসছিল। ঠান্ডা পাথরের মেঝেতে পড়ছিল, যেখানে বিক্রম চুপচাপ বসেছিলেন। তিনি তখনও গতরাতের অফিসের পোশাক পরেছিলেন। তার চোখ টেবিলের উপর রাখা ল্যাপটপের দিকে স্থির ছিল। ডক্টর শর্মার ইমেলের প্রত্যেকটি শব্দ তার হৃদয়ে সূঁচের মতো বিঁধছিল। তার হৃদরোগ আছে। সে টাকার অভাবে অপারেশন করতে অস্বীকার করেছে। আর তিনি, যার এটা জানা উচিত ছিল, তিনিই সেই ব্যক্তি ছিলেন যিনি তাকে একজন অপরিচিতের মতো বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বিক্রম তার কপালে হাত বোলালেন। তার মনে ঘুরতে থাকা ছবিগুলিকে দূর করার চেষ্টা করলেন। তার ভালো মনে আছে যেদিন তার স্ত্রী মারা গিয়েছিলেন। মায়াই সেই ছিলেন যিনি কয়েকদিন ধরে তার পাশে দাঁড়িয়েছিলেন। রাহুলের যত্ন নিতেন, খিচুড়ি বানাতেন, তাকে মুছিয়ে দিতেন, প্রতি রাতে গল্প শোনাতেন। সেই সময় তিনি নিজের কষ্টে এতটাই ডুবেছিলেন, এতটাই উদাসীন ছিলেন যে তিনি কেবল নিজেকে দোষারোপ করতেন এবং সবকিছু এড়িয়ে চলতেন। তিনি সবকিছু সেই মহিলার উপর ছেড়ে দিয়েছিলেন। আর এখন যখন তিনি বুঝতে পারলেন যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, তখন তিনি নিজেই তাকে বের করে দিয়েছিলেন। দরজায় টোকা লাগায় তার চিন্তার শৃঙ্খল ভেঙে গেল। হরিশ কাকা, ম্যানেজার, ভেতরে এলেন। তার হাতে একটি পুরনো, সময়ের সাথে হলুদ হয়ে যাওয়া খাম ছিল। বিক্রম সাহেব, আজ সকালে আমি মালকিনের পুরনো ঘর পরিষ্কার করছিলাম, তখন এটা পেলাম। এটা প্রিয়া ম্যাডামের চিঠি। বিক্রম চমকে গেলেন। কি? হরিশ কাকা খামটি দিলেন। বাইরে লেখা ছিল, বিক্রমের জন্য। তখনই খুলবে যখন আমি তোমার সাথে না থাকব। তিনি কাঁপতে কাঁপতে সেটি নিলেন, কাগজের টুকরোটি শক্ত করে ধরলেন। অনেক সময় হয়ে গেছে যখন তিনি সেই পরিচিত ঝুঁকে থাকা হাতের লেখাটি দেখেছিলেন। প্রতিটি অক্ষর, প্রতিটি স্ট্রোক যেন কোনো মৃত ব্যক্তির ফিসফিসানি ছিল, যা দূর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। বিক্রম চিঠিটি খুললেন। তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। বিক্রম, যদি তুমি এই চিঠিটি পড়ো, তার মানে আমি তোমার সাথে আর থাকতে পারিনি। আমি জানি তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারো না, কিন্তু আমি এটাও জানি যে তুমি খুব দায়িত্বশীল এবং কখনো কখনো ভুলে যাও যে অনুভূতিরও যত্নের প্রয়োজন হয়। রাহুলের তোমাকে দরকার হবে, কিন্তু আমি জানি তুমি খুব অদ্ভুত অনুভব করবে। তাই আমি মায়াকে আমার জন্য বাচ্চার যত্ন নিতে সাহায্য করতে বলেছি। সে একজন দয়ালু, শান্ত মানুষ এবং সে রাহুলকে নিজের সগে ছেলের মতো ভালোবাসে। আমি চাই না রাহুল ভালোবাসা ছাড়া বড় হোক, এবং আমি চাই না তুমি তোমার বাকি জীবন একাকিত্ব বা অসন্তোষে কাটাও। যদি কোনোদিন তুমি তোমার ছেলেকে অন্য কোনো মহিলার কারণে হাসতে দেখো, তবে রাগ করো না, কৃতজ্ঞ হও। আর যদি পারো, তবে তাদের দূরে ঠেলে দিও না। এতটুকু পড়তে পড়তে বিক্রমের চোখ ঘোলা হয়ে গেল। তিনি চিঠিটি ভাঁজ করলেন, নিজের মুখ হাতে ঢাকলেন। অশ্রু ঝরে পড়ল। সেই অনুশোচনায় ঝরে পড়ল যার মুখোমুখি হবার সাহস তিনি এখন পেলেন। লোনাভালাগামী বাসে মায়া চুপচাপ জানালার বাইরে দেখছিলেন। উঁচু দেবদারু গাছগুলি পুরনো স্মৃতির মতো পেরিয়ে যাচ্ছিল, যা মুছে যেতে রাজি ছিল না। তার কাছে বেশি কিছু ছিল না, শুধু একটি ছোট সুটকেস, কিছু ওষুধ, কিছু কাপড় এবং অসম্পূর্ণ সেলাই করা পুতুল। পাশে বসা একজন সাদা চুলের বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, বেটি, কাজ করতে যাচ্ছ? মায়া ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, আমি এক পরিচিতর ক্যাফেতে কাজ করতে যাচ্ছি।
খুব ক্লান্ত লাগছে। গ্রামে পরিবার খুব মনে করে নিশ্চয়। মায়া ধীরে ধীরে হাসলেন। তার চোখে বিষাদ নেমে এলো। আমার শুধু একটি ছোট বাচ্চা আছে, কিন্তু এখন আমার তার কাছে থাকার অনুমতি নেই। বৃদ্ধা আর কিছু জিজ্ঞাসা করলেন না, কেবল তার হাত ধরলেন, ধীরে ধীরে চাপ দিলেন। কিছু লোক আমাদের জন্ম দেয় না, কিন্তু তারাই আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। তোমার বাচ্চা বুঝবে। মায়া তার মুখ বাইরের দিকে করে নিলেন, যাতে অশ্রু পাহাড়ের প্রতিটি মোড়ের সাথে বইতে পারে। বিক্রম সেই আন্তর্জাতিক হাসপাতালে পৌঁছালেন যেখানে প্রিয়ার চিকিৎসা হয়েছিল। তিনি ডক্টর শর্মার সাথে দেখা করলেন, যিনি তাকে ইমেল পাঠিয়েছিলেন। আপনি অনেক দেরিতে এসেছেন, ডক্টর শর্মা বললেন। তার চোখে বকুনি এবং দয়া দুটোই ছিল। আমি মায়াকে প্রায় 1 বছর আগে অপারেশন করার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু সে বলেছিল, আমার ভয় হয় যে যদি আমি বিছানায় পড়ি তবে রাহুলের যত্ন কে নেবে। বিক্রম চুপ রইলেন। সে গরিব, কিন্তু কর্মঠ। তার ভালোবাসা গরিব নয়। আমি কখনো কাউকে এমন একটি শিশুর জন্য এত নিবেদিত হতে দেখিনি যে তার নিজের রক্ত নয়। সে কোথায়? সে লোনাভালার ক্যাফেতে কাজ করতে যাচ্ছিল, কিন্তু তার বর্তমান হার্টের অবস্থার সাথে আমার ভয় হয় যে সে বেশি দিন টিকতে পারবে না। বিক্রম ধন্যবাদ জানালেন এবং একজন পরাজিত মানুষের মতো হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। তিনি তার গাড়ি প্রাসাদের দিকে চালালেন। তার মন নিজের উপর রাগ এবং ভুল সংশোধনের সংকল্পের মধ্যে দুলছিল। বাড়ি পৌঁছে তিনি রাহুলের ঘরে গেলেন। শিশুটি মেঝেতে একা তার পুতুল নিয়ে খেলছিল। যখন সে তাকে দেখল, তখন তার চোখ ঠান্ডা হয়ে গেল এবং সে ঘুরে গেল। তুমি কিছু খেয়েছ? বিক্রম জিজ্ঞাসা করলেন। ক্ষুধে নেই। তুমি কি মায়ের সাথে আবার দেখা করতে চাও? রাহুল সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াল। তার চোখ জ্বলে উঠল। বাবা, আপনি সত্যি বলছেন? বাবা, ওয়াদা করুন। কিন্তু তার সাথে দেখা করার জন্য তোমাকে ভালো হতে হবে, খাবার খেতে হবে, ফিজিওথেরাপি করতে হবে। মায়ামা তোমাকে এমন দুর্বল দেখতে চাইবেন না। রাহুল জোর করে মাথা নাড়ল, দুহাত দিয়ে পুতুলটিকে শক্ত করে ধরল। বাবা, মায়ামাকে ফিরিয়ে আনুন। বিক্রম ঝুঁকলেন এবং তার ছেলেকে জড়িয়ে ধরলেন। 2 বছরের প্রথমবার তার মনে হল যে তিনি সত্যি একজন বাবা হয়ে উঠছেন। 3 দিন পর লোনাভালার একটি পাহাড়ের ওপর একটি ছোট ক্যাফেতে মায়া কাউন্টারের পিছনে কাজে ব্যস্ত ছিলেন। মালকিন, একজন দয়ালু মধ্যবয়সী মহিলা, 1 গ্লাস কফি তৈরি করছিলেন। যখন তিনি জোরে ডাকলেন, মায়া, কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। মায়া ওপরে তাকালেন। গেটের সামনে বিক্রম সিং রাথোর দাঁড়িয়েছিলেন। তার চোখ সেদিনের মতো ঠান্ডা ছিল না। তার মুখ ম্লান ছিল, কিন্তু গম্ভীর। তিনি চমকে গেলেন। তার হাত হালকাভাবে কাঁপতে লাগল। আপনি এখানে কি করছেন? বিক্রম ভিতরে এলেন। তার কণ্ঠস্বর গভীর ছিল, কিন্তু এখন আর অহংকারী নয়। আমি ক্ষমা চাইতে এসেছি। মায়া তিক্তভাবে হাসলেন। এখন অনেক দেরি হয়ে গেছে। যতক্ষণ মানুষ জীবিত থাকে ততক্ষণ কখনো দেরি হয় না। এই কথাটি মায়াকে থামিয়ে দিল। আমি প্রিয়ার চিঠি পড়েছি। আমি ডক্টর শর্মার সাথে দেখা করেছি। আমি জানি আমি ভুল ছিলাম। মায়ার জবাব দিলেন না, কেবল তাকে ক্লান্ত এবং সন্দেহ ভরা দৃষ্টিতে দেখলেন। বিক্রম কাছে এলেন, নিজের পকেট থেকে একটি কাগজের টুকরো বের করলেন। এটা হাসপাতালে অপারেশনের অ্যাপয়েন্টমেন্ট। আমি সবকিছু পরিশোধ করে দিয়েছি। তোমার রক্তের গ্রুপ বিরল, তাই আমি টেস্ট করিয়েছি। আমার গ্রুপ তোমার সাথে মেলে। যদি রক্তের প্রয়োজন হয় তবে আমি প্রথম ব্যক্তি হব। মায়া অঝরে কেঁদে উঠলেন। তার অশ্রু ঠান্ডা পাথরের মেঝাতে পড়ছিল। রাহুলের জন্য, সেই সব কিছুর জন্য যা তুমি করেছ, আমি তোমার কাছে মিনতি করছি। আমাকে ভুল সংশোধনের একটি সুযোগ দাও। বহু বছরের মধ্যে প্রথমবারের মতো মায়া অস্বীকার করলেন না। নিজের জন্য নয়, কিন্তু যদি তিনি বেঁচে থাকতেন তবে তিনি রাহুলের সাথে থাকতে পারতেন এবং সেই হাঁটু গেড়ে বসা বাবার মধ্যে তিনি কিছু পরিবর্তিত দেখেছেন। এখন তিনি একজন স্বৈরাচারী মালিক ছিলেন না, বরং একজন বাবা ছিলেন যিনি ভালোবাসা শিখছিলেন। একটি নতুন যাত্রা শুরু হচ্ছিল। সহজ নয়, স্বাভাবিক নয়, কিন্তু এটি সত্য ছিল এবং এর যোগ্য ছিল। লোনাভালার সকালের বাতাস এমন ঠান্ডা ছিল যেন কেটে যাচ্ছে। দেবদারু গাছের মধ্য দিয়ে কুয়াশার স্তর ছেকে আসছিল, যা সবকিছুকে একটি অসম্পূর্ণ স্মৃতির ধীরগতির চলচ্চিত্রের মতো অস্পষ্ট করে তুলছিল।
মায়া ক্যাফের পেছনের একটি ছোট বিশ্রাম কক্ষে কাঁচের জানালার কাছে চুপচাপ বসেছিলেন। টেবিলে হার্টের অপারেশনের অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি রাখা ছিল এবং পাশে তার মৃত স্বামী রমেশের পুরনো দাস্তানা ছিল। তিনি সারা রাত ধরে ভাবছিলেন, সবকিছু খুব দ্রুত, খুব অপ্রত্যাশিতভাবে ঘটেছিল। যে মানুষটি তাকে ঠান্ডাভাবে বের করে দিয়েছিলেন তিনি এখন তার সামনে দাঁড়িয়েছিলেন, তাকে একটি সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। অপারেশনের স্লিপ, তার সত্যবাদী চোখ, যদি রক্তের প্রয়োজন হয় তবে আমি দেব, এই প্রতিশ্রুতি, এসব তার হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু সন্দেহও ভরেছিল। দরজায় হালকা টোকা পড়ল। ভেতরে আসুন। বিক্রম সিং রাঠোর ভেতরে এলেন। হাতে গরম ডালিয়ার একটি প্যাকেট ছিল। তিনি সেটি টেবিলের উপর রাখলেন এবং আর কিছু বললেন না। দুজনেই চুপ ছিলেন। তাদের মাঝের বাতাস বাইরের কুয়াশার মতো ঘন ছিল। বিক্রম ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি আশা করি না যে তুমি আমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে, কিন্তু আমাকে বিশ্বাস করো, সেই চিঠিটি পড়ার দিন থেকে আমি জেগে উঠেছি। মায়া এখনও জানালার বাইরে দেখছিলেন। তার চোখ দূরের দেবদারু গাছের দিকে স্থির ছিল। আপনি জানেন, তার কণ্ঠস্বর ভরে এলো, কিছু রাত এমন ছিল যখন আমি রাহুলের পায়ে মালিশ করতে গিয়ে কাঁপছিলাম, কারণ আমার বুক এমনভাবে ব্যথা করত যেন কেউ তার নিংড়ে দিচ্ছে। কিন্তু আমি পড়ে যাওয়ার সাহস করতে পারিনি, কারণ যদি আমি পড়ে যেতাম তবে সেই শিশুটির কি হতো। বিক্রম চুপ রইলেন। আপনি আমার জন্য একজন উপকারকারী ছিলেন। মায়া এগিয়ে গেলেন। প্রিয়া দিদির কারণে আমি চাকরি পেয়েছি, থাকার জায়গা পেয়েছি, কিন্তু তারপর আপনিই আমাকে দুনিয়ার চোখে একটি বোঝা বানিয়ে দিলেন। আমার এটা জানার দরকার নেই যে আপনি জেগে উঠেছেন কিনা। আমি শুধু চাই রাহুল খুশি থাকুক। বিক্রম কাছে এলেন। তার চোখ এখন আর একজন ঠান্ডা ব্যবসায়ীর ছিল না, বরং একজন বাবা, একজন মানুষের, যিনি সবকিছু বাঁচাতে চেষ্টা করছিলেন। তুমি ঠিক বলছো, আমি ভুল ছিলাম, এবং আমি তা শুধু কথা দিয়ে নয়, আমার কাজ দিয়ে প্রমাণ করব। মায়া ঘুরলেন এবং তাকে দেখলেন। তার চোখ কুয়াশায় ডোবা হ্রদের মতো গভীর ছিল। আপনি চান আমি ফিরে আসি? না, বিক্রম উত্তর দিলেন। আমি তোমাকে আমার ছেলের দেখাশোনার জন্য আমার সাথে একজন সহকর্মী হিসেবে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানাতে চাই। এখন আর পরিচায়িকা হিসেবে নয়, বরং সেই শিশুর মা হিসেবে, যদি তুমি গ্রহণ করো। আর যদি না করো তবে অন্তত একজন শিক্ষক, একজন বন্ধু, এমন কেউ যার ওপর রাহুল বিশ্বাস করে। মায়া চমকে গেলেন। তিনি আশা করেননি যে তিনি এমন শব্দ ব্যবহার করবেন। এখন আর কোনো শ্রেণীভেদ নেই, কোনো উপকার নেই। আপনি মনে করেন সবকিছু আগের মতো হতে পারে? না, বিক্রম দৃঢ়ভাবে বললেন। আমি আগের মতো চাই না। আমি একটি নতুন শুরু করতে চাই, আমার জন্য নয়, বরং আমার ছেলের জন্য এবং আমার স্ত্রীর শেষ প্রতিশ্রুতির জন্য। মায়া শক্ত করে হাত বাঁধলেন। ঠান্ডা বাতাস দরজার ফাটল দিয়ে ভেতরে এলো, দেবদারুর তীক্ষ্ণ গন্ধ নিয়ে। তিনি জানতেন যে সময় ফিরে আসবে না, কিন্তু যা সত্য তা ভবিষ্যতের জন্য পথ তৈরি করতে পারে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। আমি ফিরে আসব, কিন্তু 3 শর্তে। বিক্রম মাথা নাড়লেন। বলো। প্রথম, তিনি সরাসরি তার চোখে তাকালেন। আমি হার্টের অপারেশন করাবো, কিন্তু আপনার দয়ার কারণে নয়। আমি এটি গ্রহণ করছি কারণ আমার রাহুলের সাথে একটি অসম্পূর্ণ কাজ আছে। সম্মত? সম্মত। দ্বিতীয়, আমি পরিচারিকা হিসেবে ফিরে আসছি না। আমি প্রিয়া দিদির ইচ্ছা অনুযায়ী সেই শিশুর পালক মা। যদি বাড়ির কেউ, যার মধ্যে আপনিও অন্তর্ভুক্ত, আমাকে পরিচারিকা বলে, তবে আমি সঙ্গে সঙ্গে চলে যাব। বিক্রম হাত শক্ত করলেন। আমি অঙ্গীকার করছি। সবশেষে মায়ার কণ্ঠস্বর ধীরে হয়ে গেল, কিন্তু কঠোর ছিল। আমি চাই আপনি সত্যিই আপনার ছেলের জন্য সময় বের করুন। শুধু টাকা এবং কাগজে স্বাক্ষর না করুন। তার একজন বাবার প্রয়োজন। যদি আপনি তা না করতে পারেন তবে আমি রাহুলকে নিয়ে যাব। প্রথমবারের মতো বিক্রমের চোখে কিছুটা ঘাবড়ে যাওয়ার ভাব দেখা গেল। তিনি কখনো রাহুলকে নিজের থেকে দূরে সরিয়ে নেওয়ার সম্ভাবনার কথা ভাবেননি, কিন্তু তারপর তিনি মাথা নাড়লেন। আমি ওয়াদা করছি। 1 সপ্তাহ পর মায়া হাসপাতালে ভর্তি হলেন। অপারেশন আন্তর্জাতিক হাসপাতালের সেরা দল দ্বারা করা হলো। বিক্রম প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য একটি সম্মতিপত্রে স্বাক্ষর করলেন। ঝুঁকি সত্ত্বেও তিনি 8 ঘন্টা ধরে অপারেশন থিয়েটারের বাইরে বসে রইলেন, হাতে মায়ার সেলাই করা অসম্পূর্ণ পুতুলটিকে শক্ত করে ধরে। ঠান্ডা করিডরে তার মনে হলো যেন তিনি একজন বাবা যিনি তার স্ত্রীর সন্তানের জন্মের জন্য অপেক্ষা করছেন, কাঁপছেন, চিন্তিত এবং আশায় পূর্ণ। রাহুল তার পাশে বসেছিল,
তার ছোট হাত তার বাবার হাতে ছিল। বাবা ছেলে দুজনেই প্রথমবারের মতো এত কাছাকাছি বসেছিলেন চুপচাপ। একই মহিলার জন্য, যিনি একসময় একজন অপরিচিত ছিলেন, তারপর একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেলেন। অবশেষে অপারেশন থিয়েটারের আলো নিভে গেল। ডাক্তার বাইরে এলেন এবং ধীরে ধীরে হাসলেন। অপারেশন সফল হয়েছে, কিন্তু অপারেশনের পরে কঠোর পর্যবেক্ষণের প্রয়োজন। বিক্রম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি চেয়ারে ধসে পড়লেন। অশ্রু কখন বয়ে গেল তা তিনি বুঝতে পারেননি। রাহুল তার মাথা বাবার কাঁধে রাখল এবং ফিসফিস করল, আমি জানতাম মায়ামা আমাকে ছেড়ে যাবেন না। 3 সপ্তাহ পর মায়া সুস্থ হলেন। তিনি একটি শান্ত কিন্তু উষ্ণ অভ্যর্থনার মধ্যে প্রাসাদে ফিরে এলেন। প্রথমবারের মতো তিনি পেছনের দরজা দিয়ে নয়, বরং সরাসরি প্রধান দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলেন। বিক্রম নিজেই দরজা খুললেন, তার ছোট সুটকেস নেওয়ার জন্য হাত বাড়ালেন। উঠোনে রাহুল হুইল চেয়ারে বসেছিল, হাতে লাল গোলাপের একটি তোড়া ছিল। মায়ামা, আপনি ফিরে এসেছেন? মায়া দৌড়ালেন, হাঁটু গেড়ে বসে শিশুটিকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার অশ্রু শিশুর চুলে, স্মৃতিতে নিঃশর্ত ভালোবাসায় মিশে গেল। রাহুল খুব ভালো ছিলে, শিশুটি গর্বের সাথে বলল। সে সব ডালিয়া খেয়েছে এবং ফিজিওথেরাপিও করেছে। হ্যাঁ মায়ামা, সব শুনেছেন। আমি তোমার জন্য খুব গর্বিত। বিক্রম পেছনে চুপচাপ দেখছিলেন। তার চোখে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো শান্তি ছিল। সেই রাতের খাবারে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো 3 জন একই টেবিলে বসেছিলেন। পরিবেশ এখনও কিছুটা অদ্ভুত ছিল, কিন্তু কেউ অস্বস্তি অনুভব করল না। বিক্রম তার ছোটবেলার একটি গল্প শোনালেন, যখন লাড্ডু চুরি করার জন্য মায়ের কাছে বকুনি খেয়েছিলেন। রাহুল জোরে হেসে উঠল। মায়া চুপচাপ বাবা ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার হৃদয় হালকা হয়ে গেল। খাবার শেষ হওয়ার পর রাহুল তার মাকে উঠোনে একবার চক্কর দেওয়ার জন্য বলল। মায়া ধীরে ধীরে মাথা নাড়লেন। এখন তুমি বড় হয়ে গেছো রাহুল। মায়ামা এখন আগের মতো দুর্বল নন, কিন্তু তোমার বাবা খুব শক্তিশালী। আজ বাবা তোমাকে তুলে দেখুন। রাহুল অবাক হয়ে বিক্রমের দিকে তাকালো। বিক্রমও কিছুটা ইতস্তত করলেন, কিন্তু তারপর তিনি ঝুঁকলেন এবং তার ছেলেকে নিজের পিঠে তুলে নিলেন। শক্ত করে ধরো। জি। চাঁদালো ভরা উঠোনে হাসি প্রতিধ্বনিত হল। মায়া দেখতে লাগলেন, হাত নিজের বুকে রাখলেন, যেখানে অপারেশনের চিহ্ন তখনও ব্যথা দিচ্ছিল, কিন্তু তার হৃদয় আবার শক্তিতে এবং আশায় ভরা ধুকপুক করছিল। আজ থেকে তারা 3টি আলাদা টুকরো ছিল না, বরং একটি পরিবার ছিল, যাকে ক্ষমা, কৃতজ্ঞতা এবং বিশ্বাস নামক একটি চুক্তিতে সেলাই করা হচ্ছিল। সকালে হালকা রোদ সাদা পর্দা ভেদ করে মায়ার নতুন ঘরে আসছিল। তিনি জানালার কাছে বসেছিলেন। একটি পাতলা শাল তার কাঁধে জড়ানো ছিল। প্রাসাদের পেছনের গোলাপ বাগানে কোথাও পাখির কিচিরমিচির প্রতিধ্বনিত হচ্ছিল। দৃশ্যটি অদ্ভুতভাবে শান্ত ছিল, কিন্তু তার হৃদয়ে একটি অন্তর্নিহিত ধারা তখনও উত্তাল ছিল। ফিরে আসার 1 সপ্তাহ পর মায়া ধীরে ধীরে এখানকার জীবনের সাথে মানিয়ে নিচ্ছিলেন। যদিও প্রাসাদের পরিবেশ এখনও পুরোপুরি স্বাভাবিক ছিল না। এর একটি অংশ ছিল বাড়ির লোকেদের ইতস্তত করার কারণে, যখন তারা দেখল যে মায়া এখন পরিচারিকা নন, এবং অন্য অংশটি ছিল দীর্ঘদিনের ম্যানেজার হরিশ কাকার নীরব কিন্তু ভারী উপস্থিতির কারণে। হরিশ কাকা প্রথম দিন থেকেই তার অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি পুরনো নিয়মের প্রতি অভ্যস্ত ছিলেন। মালিক মালিক, চাকর চাকর, সীমানা স্পষ্ট হওয়া উচিত। মায়ার হঠাৎ পরিবারের সদস্য হয়ে ওঠা তার রক্ষণশীল চিন্তাভাবনার ওপর একটি চপেটাঘাত ছিল। যদিও তিনি কিছু বলেননি, তার তীক্ষ্ণ দৃষ্টি, অর্ধেক হাসি এবং অর্ধেক ব্যঙ্গ মায়াকে শিষ্টাচারের মুখোশের নিচে লোকানো অবজ্ঞা স্পষ্ট দেখানোর জন্য যথেষ্ট ছিল। আজ সকালে যখন মায়া রাহুলকে ফিজিওথেরাপির জন্য উঠোনে নিয়ে যাচ্ছিলেন, তখন তার সাথে হরিশ কাকার দেখা হলো, যিনি গাছগুলিতে জল দিচ্ছিলেন। নমস্তে হরিশ কাকা, তিনি ধীরে ধীরে বললেন। তিনি জবাব দিলেন না, কেবল একটি হালকা হুম করলেন এবং ঘুরে গেলেন। মায়া ধীরে ধীরে নিঃশ্বাস নিলেন। তিনি কোনো ঝগড়া চাইতেন না, কিন্তু সেই নীরবতা একটি ছোট ছুরির মতো ছিল, যা তার ভঙ্গুর আত্মসম্মানের ওপর একে একে আঘাত করছিল। বিক্রম 2য় তলার বারান্দা থেকে দেখছিলেন। তিনি সবকিছু দেখলেন, কিন্তু সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করলেন না। তিনি চেয়েছিলেন যে লোকেরা নিজেদের মানিয়ে নিক, কিন্তু হয়তো তিনি ধীরে ধীরে বাড়তে থাকা অব্যক্ত সংঘাতকে কম করে দেখেছিলেন। সন্ধ্যায় যখন পুরো পরিবার খাবার খাচ্ছিল, তখন রাহুল উত্তেজিত হয়ে বলল, আজ আমি মায়ের হাত না ধরে 5 সেকেন্ড পর্যন্ত দাঁড়িয়েছিলাম বাবা। বিক্রম জোরে হাসলেন, হাততালি দিলেন। খুব ভালো, আর তোমার মায়ামাও খুব ভালো। মা একটু লজ্জা পেলেন। তিনি ছেলেটির জন্য আরও খাবার পরিবেশন করতে যাচ্ছিলেন যে হরিশ কাকা হঠাৎ বললেন, মায়ার মনে রাখা উচিত।
যদিও তাকে এখানে বসার অনুমতি দেওয়া হয়েছে, তাকে এখনও শিষ্টাচার বজায় রাখতে হবে। শুধু এই কারণে যে সে বাচ্চার যত্ন নিতে পারে তার মানে এই নয় যে সে যা খুশি করতে পারে। খাবারের টেবিলে নীরবতা নেমে এলো। বিক্রম তার চপস্টিক নামিয়ে রাখলেন। হরিশ কাকা, আমার মনে হয় এটা সেই দিন থেকেই স্পষ্ট যখন মায়া ফিরে এসেছে সে এখন এই বাড়িতে পরিচারিকা নয়। হরিশ কাকা ভ্রু কুঁচকালেন, তার কণ্ঠস্বর ভারী ছিল। বিক্রম সাহেব, আমি এই বাড়ির 20 বছর সেবা করেছি। যেদিন আপনি স্বাক্ষর করাও জানতেন না, আমি ম্যানেজার ছিলাম। আমি আশা করিনি যে আপনি একজন বিধবা মহিলার জন্য সবকিছু পদদলিত করবেন। আপনি আপনার ঘরে যান। বিক্রম ধীরে ধীরে বললেন, কাল আমি বাড়িতে পদগুলি আবার সাজাবো। হরিশ কাকা আর একটি শব্দ না বলে খাবারের ঘর থেকে চলে গেলেন। দরজা বন্ধ হতেই রাহুল কেঁদে উঠল। মায়ামা, এটা কি আমার কারণে? হরিশ কাকাকে আমার কারণে তোমাকে ঘৃণা করেন? মায়া শিশুটিকে নিজের বাহুতে তুলে নিলেন। না না, এটা তোমার কারণে নয়। কিছু লোক ভালোবাসাকে বোঝে না, তাই তারা ভয় পায়। কিন্তু তোমাকে ভয় পাওয়ার দরকার নেই, মা এবং বাবা এখানে আছে। বিক্রম মা ছেলের দিকে তাকালেন। তার হৃদয় হঠাৎ শক্ত হয়ে গেল। হরিশ কাকার কথাগুলো যতই কঠোর হোক না কেন পুরোপুরি অযৌক্তিক ছিল না। বাইরে নিশ্চিতভাবে অনেকে তার মতো ভাবতেন। সমাজ কখনোই নিয়ম বহির্ভূত জিনিসগুলিকে সহজে গ্রহণ করেনি। সেই রাতে তিনি চুপচাপ তার অফিসে গেলেন, কম্পিউটার খুললেন। অংশীদারদের অনেক ইমেল দেখা গেল, যার বেশিরভাগেরই একই বিষয় ছিল। প্রাসাদের পরিচালনায় পরিবর্তন সম্পর্কে প্রশ্ন, পরিচারিকার রাঠোর পরিবারের পুত্রবধূ হওয়ার গুজব সম্পর্কে। একজন অংশীদার তো সরাসরি বলেই ফেললেন, বিক্রম, আমি ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু মিডিয়ায় গল্প নিয়ে শীঘ্রই একটি বোমা ফাটাতে চলেছে, তোমাকে প্রস্তুত থাকতে হবে। বিক্রম সারা রাত ঘুমোতে পারলেন না। অংশীদারদের ইমেলগুলি একটি ঠান্ডা বাস্তবতার মতো ছিল। সমাজ সবসময় সেই সব সম্পর্ককে সন্দেহের চোখে দেখে, যা তার নির্দিষ্ট গণ্ডির বাইরে। তিনি বুঝতে পারলেন, মায়াকে রক্ষা করতে হলে তাকে ব্যবসার জগতে এবং জনসমক্ষে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। পরের দিন সকালে তিনি সমস্ত অংশীদারদের একটি জরুরি সভার জন্য ডাকলেন এবং মুম্বাইয়ের সমস্ত বড় সংবাদ মাধ্যমকে একটি সাংবাদিক সম্মেলনের জন্য আমন্ত্রণ জানালেন। মিডিয়া এবং অংশীদারদের ভরা একটি বিশাল হল, চারিদিকে ক্যামেরা আর কৌতূহলী চোখ। বিক্রম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে শুরু করলেন। তিনি প্রিয়া ও মায়ার প্রতিশ্রুতি ও বন্ধুত্বের গল্প শোনালেন। তিনি প্রকাশ করলেন কিভাবে মায়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাহুলের যত্ন নিয়েছিলেন এবং কিভাবে তিনি নিজেই অজ্ঞতা এবং অহংকারের কারণে সবচেয়ে বড় ভুলটি করেছিলেন। আমি কোনো পরিচারিকার সাথে সম্পর্ক রাখিনি, বিক্রম দৃঢ়ভাবে বললেন। আমি এমন একজন মহিলার কাছে ক্ষমা চেয়েছি যিনি আমার প্রয়াত স্ত্রীর অনুরোধ এবং নিজের হৃদয় থেকে আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। মায়া আমার ছেলের পালক মা। আমার স্ত্রী তার যাওয়ার আগে যে আস্থা রেখে গিয়েছিলেন, মায়া তা পালন করেছেন। আজ আমি প্রকাশ্যে ঘোষণা করছি, মায়া সিং রাঠোর আমার এবং আমার ছেলের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তার এই ঘোষণা অংশীদারদের এবং সাংবাদিকদের স্তব্ধ করে দিল। এটি একটি কেলেঙ্কারির গল্পকে মুহূর্তের মধ্যে ভালোবাসা, ত্যাগ এবং কৃতজ্ঞতার এক আবেগময় গল্পে পরিণত করল। এদিকে হরিশ কাকা পরের দিন সকালে নীরবে বাড়ি ছেড়ে চলে গেলেন। তিনি টেবিলের ওপর একটি সংক্ষিপ্ত চিঠি রেখে গেলেন। সাহেব, আপনি যা করলেন তা এই বাড়ির 20 বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আমি ভুল ছিলাম। আপনার ছেলের ভবিষ্যৎ এই মায়া মায়ের হাতেই নিরাপদ। এর কয়েক মাস পর রাহুল ফিজিওথেরাপির সাহায্যে আবার দাঁড়ানোর চেষ্টা করছিল। এক সন্ধ্যায় মায়া ও বিক্রমকে রাহুল নিজের 2 হাতে ধরে প্রথমবারের মতো এক পা বাড়াল। সেই মুহূর্তে তাদের চোখ একে অপরের সাথে মিলিত হল। তাদের চোখে কোনো রাগ, অনুশোচনা বা ভয় ছিল না, ছিল কেবল অসীম কৃতজ্ঞতা এবং একতার প্রতিশ্রুতি। তারা বুঝতে পারলেন সেই দিন সন্ধ্যায় বৃষ্টিতে ভেজা এক পরিচারিকাকে বের করে দেওয়াটাই তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, যা তাদেরকে একটি সত্যিকারের পরিবারে পরিণত করেছে।